তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি এসিভার্স বই। তো আজকে আমরা এসিভার্স থেকে ফুটেজের জন্য একটি প্র্যাকটিস সেট সম্পূর্ণ করব। তো এসিভার্সটা একটু যদি বড় করে দেখি তো এটা দেখব, এটাও এসিভার্সটা কিন্তু এই যে জানুয়ারি মাসে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি জানুয়ারি মাসের এসিভার্স, অর্থাৎ জানুয়ারি 2024-এর অ্যাসিভার্স। তো আমরা আজকে কিন্তু ফুটেজের প্র্যাকটিস সেটটা কমপ্লিট করব এই জানুয়ারি অ্যাসিভার্স থেকে। তো চলুন সরাসরি চলে যাই প্রশ্নে। তবে তার আগে বলে রাখি, একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, অ্যাসিভার্সের জন্য আমরা এই অ্যাসিভার্স বইতে ডব্লিউবিপিএসসির যে ক্লার্কশিপের পরীক্ষা আছে আপনাদের আগামীতে, সেই ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু দুটো প্র্যাকটিস সেট এখানে অ্যাসিভার্সে দিয়েছে। তো আমরা সেটাও কিন্তু কমপ্লিট করব। আজকের ভিডিওতে আমরা কিন্তু ফুটেজের প্র্যাকটিস সেটটা কমপ্লিট করবো। চলুন চলে যাই, দেখিনি সরাসরি প্রশ্নে চলে যায়। দেখি জানুয়ারি মাসের অ্যাসিভার্সে ফুটেজের প্র্যাকটিস সেটটা কেমন দিয়েছে। তো চলুন সরাসরি প্রশ্নে। তো আমরা সরাসরি চলে এসেছি প্রশ্নের পেজে। তো এখানে আমরা একটু বড় করে দেখলে দেখতে পাবো যে এখানে পরিষ্কার লেখা আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ডব্লিউবিপিএসসি ফুড এসআই এক্সাম প্র্যাকটিস সেট। তো আমরা কিন্তু এই ডব্লিউবিপিএসসির ফুড এসআই এক্সাম প্র্যাকটিস সেট, তো এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু আমরা আজকের প্রশ্ন সমাধান করবো। তো চলুন দেখে নিই আজকের প্রশ্ন কী আছে। তো একের থেকে প্রশ্ন আছে, দেখুন। বিশুদ্ধ জলের সামান্য লবণ মিশিয়ে ফুটালে স্ফুটনাঙ্ক কী পরিবর্তন হয়? প্রথমে কমে যায়, তারপর বেড়ে যায়। বির অপশান আছে কমে যায়, সির অপশানে আছে বেড়ে যায়, একই রকম থাকে। তো এখানে সাধারণত বিশুদ্ধ জলে যদি আমরা লবণ মিশিয়ে যদি আমরা ফুটাই, তাহলে তার স্ফুটনাঙ্ক সবসময় বেড়ে যায়, অর্থাৎ সি হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখুন, এখানে দুই থেকে একটা প্রশ্ন আছে। টেলিফোনের প্রেরক যন্ত্রের কাছে কথা বলার সময় নিচের কোনটি ঘটে? শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, আর শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো টেলিফোনের প্রেরক কাছে টেলিফোন টেলিফোনের প্রেরক যন্ত্রের কাছে কথা বলার সময় নিচের কোনটি ঘটে? তো এর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি, এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কি আছে। তো আমরা আজকে দেখছি কিন্তু ফুটেজের প্র্যাকটিস সেট। আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ফুটেজের প্র্যাকটিস সেট কিন্তু দুটো বিষয়ের উপরে হবে, একটা জিকে আর একটা বিষয় আছে অঙ্ক। তো জিকের মধ্যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, প্লাস জেনারেল স্টাডিজ যেগুলো আছে সেগুলো সব কিন্তু থাকবে। এছাড়া কিন্তু কিছু রিজনিং টাইপের প্রশ্ন থাকতে পারে। আর অঙ্কে থাকবে কিন্তু আপনার মাধ্যমিক লেভেলের অঙ্কগুলো কিন্তু ওখানে থাকবে। তো এবার একটা কথা আপনাদের বলে রাখি যে ফুটেজের প্র্যাকটিস সেট যেহেতু ভ্যাকান্সি অনেক কম এবং প্রার্থী অনেক বেশি, তাই কিন্তু যথেষ্ট কঠিন হতে পারে, যথেষ্ট বেশি কঠিন হতে পারে ফুটেজের প্র্যাকটিস সেট অন্যান্য বারের থেকে কিন্তু এবার কিন্তু বেশি কঠিন হতে পারে। তাই আপনারা বেশি করে অঙ্ক প্র্যাকটিস করুন, জিকে প্র্যাকটিস করুন। বারবার করে আপনাদের কাছে অনুরোধ করছি যে জিকে এবং অঙ্ক কিন্তু আপনারা বেশি করে প্র্যাকটিস করুন, কারণ আমাদের কিন্তু চাকরি পেতেই হবে। এটা আমাদের টার্গেট করে আমাদের এগোতে হবে। তো আমরা এবার দেখবো ৩ থেকে এই প্রশ্নটি। জাতীয় কৃষি গ্রামীণ উন্নয়ন ব্যাংক, অর্থাৎ নাবার্ড, NABARD, নাবার্ড, অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এক কথায় বলা হয় নাবার্ড। তো এটা কত সালে গঠিত হয়? দেখুন, 1981 সাল জুলাই মাসে, 1981 সাল এপ্রিল মাসে, 1982 সাল জুলাই মাসে, আর 1982 সাল এপ্রিল মাসে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3-এর দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক, 1982 সালে জুলাই মাসে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আপনারা এই কারেন্ট অ্যাফেয়ার্স মানে জেনারেল স্টাডিজের মধ্যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের আসতে পারে যে 1982 সালে কিন্তু নাবার্ড গঠিত হয়। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 1982 সালে শিবরামের নেতৃত্বে কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক ঋণের কমিটির পর্যালোচনার জন্য কমিটির সুপারিশে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নাবার্ড একটি শীর্ষ উন্নয়ন ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে এই নাবার্ডের কাজ কি? তো নাবার্ড হলো একটি উন্নয়ন ব্যাংক যা গ্রামীণ এলাকার সমৃদ্ধির জন্য গ্রামীণ এলাকায় কৃষি, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, গ্রামীণ শিল্প, হস্তশিল্প এবং অন্যান্য আনুষঙ্গিক অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়নের জন্য ঋণ প্রদান এবং নিয়ন্ত্রণ করার জন্য একটি আদেশ প্রদান করে। এটি একটি সংবিধিবদ্ধ ব্যবস্থা যা 1982 সালে সংসদীয় আইন জাতীয় ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাবার্ড, 1981-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা চলে যাবো 4 দাগের প্রশ্নে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? নতুন দিল্লি, দেরাদুন, পুনে, চেন্নাই। তো এর সঠিক উত্তর হবে কিন্তু দেরাদুনে অবস্থিত। এই ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এটা কিন্তু দেরাদুনে অবস্থিত। চলে যাবো 5 দাগের এই প্রশ্নটিতে। সম্প্রতি কোথায় ভারতের প্রথম ভার্টিক্যাল উইন্ড টানেল VWT চালু হলো? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা। তো এখানে 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দেখুন এই VWT অর্থাৎ ভার্টিক্যাল উইন্ড টানেল এটা কিন্তু তৈরি হয়েছে হিমাচল প্রদেশে। বিদ্যাগের সঠিক উত্তর। এটা কিন্তু সাম্প্রতিক এটা তৈরি হয়েছে। তো আমরা চলে যাবো 6 দাগের প্রশ্নে। 6 থেকে প্রশ্ন আছে, দেখুন নিচের কোনটি ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে? মোমের গলন, প্লাটিনাম আর তা উত্তপ্ত করা, মোমবাতির দহন, আয়োডিন ও নিষেধল ঊর্ধ্বপতন। তো তো এখানে দেখুন, এখানে একটা প্রশ্নটা আপনারা ভালো করে বুঝবেন। এই প্রশ্নটা কিন্তু রসায়ন বিজ্ঞানে বা আপনার ভৌত বিজ্ঞানে
এই প্রশ্নটা কিন্তু ক্লাস 10 জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ক্লাস 8-7 প্রশ্নও কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো এই যে এই রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন, একটা থাকবে কিন্তু অপশানে মোমের গলন আর একটা থাকবে মোমের দহন। তো মোমের গলন আর মোমবাতির দহন এই দুটোর মধ্যে কিন্তু আপনারা একটু গুলাই ফেলেন, মানে যে কোনো পরীক্ষার্থীরা এই দুটো প্রশ্নের মধ্যে এই উত্তরের মধ্যে গুলিয়ে ফেলবে। তো এখানে মোমের গলন একটা আলাদা জিনিস, কিন্তু মোমবাতির দহন এটা কিন্তু একটা আলাদা জিনিস। তো এটা সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ। এখানে বলেছে কোনটির ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে, মোমবাতির দহনে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে, কিন্তু মোমের গলনে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে না, মোমবাতির দহনে রাসায়নিক পরিবর্তন ঘটে। এবার আমরা এই মোমবাতির দহন সম্পর্কে জেনে নিই। অক্সিজেনের উপস্থিতিতে মোমের দহনে নূতন যৌগ CO2 এবং জল এই দুটো উৎপন্ন হয়, যা মোমের উপাদানের তুলনায় সম্পূর্ণভাবে ভিন্ন ধর্ম বিশিষ্ট। সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন। তো আমরা তাহলে কি দেখলাম, মোমবাতি দহনে মূলত কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। জলের সঙ্গে H2 আর কার্বন ডাই অক্সাইড CO2 এই দুটো কিন্তু মোমবাতি দহনে উৎপন্ন হয়। তাই আমরা এটাকে বলতে পারি যে মোমবাতি দহন একটি রাসায়নিক পরিবর্তন। তো আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। তো আমরা দেখবো 7 দাগের এই প্রশ্নটি, একটি জলপূর্ণ কাঁসার গ্লাস ও একটি খালি কাঁসার গ্লাসের হাতুড়ি দিয়ে সমান জোরে আঘাত করলে খালি কাঁসার গ্লাসের উৎপন্ন শব্দ বেশি প্রাবল্য হয়, এর কারণ কি? সনকের আকার, বির অপশানে আছে সনকের কম্পন বিস্তার, সির অপশানে আছে শ্রোতার দূরত্ব, ডির অপশানে আছে মাধ্যমের ঘনত্ব। তো 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মানে খালি গ্লাস এবং জলভর্তি গ্লাসের মধ্যে শব্দের পার্থক্য হয় কিন্তু সনকের কম্পনের বিস্তারের উপরে, সনকের কম্পনের বিস্তারের উপরে কিন্তু এটা নির্ভর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন 8 দাগের প্রশ্ন, জার্মান সিলভারে কি কি থাকে? লোহা, জিঙ্ক, নিকেল। জার্মান সিলভারে লোহা থাকে না, জিঙ্ক নিকেল থাকে। তামা, সিলভার, নিকেল। তামাও থাকে না, সিলভারও থাকে না, তো বির অপশানও হবে না। সির অপশানে আছে তামা, জিঙ্ক, নিকেল। তো সির অপশান তামা, জিঙ্ক, নিকেল। জিঙ্ক নিকেল থাকবেই আর সঙ্গে তামা থাকবে, কপার। তো এখানে এই তামার সংকেত কিন্তু কপার, Cu, কপার। আর জিঙ্কের সংকেত কিন্তু Zn, আর এই যে নিকেলের সংকেত কিন্তু Ni। তো এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই যে তামা অর্থাৎ কপার থাকে কিন্তু 60%। এই যে জার্মান সিলভারে কপার থাকে 60% আর জিঙ্ক থাকে কিন্তু 20%, এটা আপনারা জেনে নিন। নিকেল থাকে কিন্তু 20%। আর এটা কিন্তু এই যে জার্মান সিলভার এটা কিন্তু একটা সংকর ধাতু। সংকর ধাতু কাকে বলা হয়? যে ধাতু মানে একের অধিক ধাতু নিয়ে গঠিত তাদের কিন্তু বলা হয় সংকর ধাতু। আর সে তার মধ্যে একটা কিন্তু জার্মান সিলভার। এই জার্মান সিলভার দিয়ে আমরা কি করি? জার্মান সিলভার দিয়ে কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্র আমরা মানে সেই ব্যবহার জিনিসপত্রের উপর কিন্তু এই জার্মান সিলভারের একটা প্রলেপ দেওয়া হয় বেশি দিন টেকসই করানোর জন্য। যেমন দেখা যাচ্ছে টিনের উপরে জার্মান সিলভারের প্রলেপ দিতে পারি, আবার লোহার উপরে জার্মান সিলভারের প্রলেপ দিতে পারে। তো যে কোনো জিনিসের উপরে আমরা যেসব থালা বাটি ঘটি বাটি ব্যবহার করি তাতেও কিন্তু জার্মান সিলভারের প্রলেপ দিতে পারে, মানে জার্মান সিলভারের প্রলেপ দেওয়া হয় যাতে করে সেটা দীর্ঘস্থায়ী হয়। এছাড়া জার্মান সিলভার কিন্তু আপনার এই যে বর্তমানে যে রূপোর জিনিসপত্রে কিন্তু জার্মান সিলভারে প্রলেপ দেওয়া হচ্ছে, কারণ রূপোটাকে কম রেখে জার্মান সিলভারটাকে বেশি রেখে ব্যবসায়ীরা একটু প্রফিট করার জন্য কিন্তু এগুলো করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে প্রশ্নটা আমরা এবার দেখবো সেটা হচ্ছে 9 দাগের প্রশ্নে, সিংহ ও ইংরেজ কোম্পানির মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় শতদ্রুর পূর্ব তীরের শিখ মিসলগুলির কর্তৃত্ব থাকে রঞ্জিত সিংয়ের হাতে। বির অপশানে দেখবো কি আছে, ডির অপশানে আছে দেখুন রঞ্জিত সিংয়ের অখিল শিখ সাম্রাজ্য গঠনের স্বপ্ন পূরণ হয়। সির অপশান আছে শতদ্রু নদীর পশ্চিম তীর পর্যন্ত এলাকা ব্রিটিশ অধীনে চলে যায়। আর ডির অপশান আছে রঞ্জিত সিংহের অখিল শিখ সাম্রাজ্য গঠনের স্বপ্ন চিরতরে বিনষ্ট হয়। তো ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের যে স্বাক্ষরিত হয় সেটা কিন্তু ডির অপশানটাই সঠিক উত্তর। এখান থেকে কিন্তু রঞ্জিত সিংয়ের অখিল শিখ সাম্রাজ্য গঠনের স্বপ্ন চিরতরে বিনষ্ট হয়। রঞ্জিত সিংয়ের সঙ্গে স্বাক্ষরিত হয় এই সময় থেকে কিন্তু রঞ্জিত সিংয়ের অখিল শিখ সাম্রাজ্য গঠনের স্বপ্ন চিরতরে বিনষ্ট হয়। আমরা চলে যাবো 10 থেকে এই প্রশ্নটিতে। সম্প্রতি প্রয়াত লি কে কিয়াং কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? তো এখানে এই যে লি কে কিয়াং এটা কিন্তু ভিয়েতনাম, চীন, জাপান, রাশিয়া। তো এই নাম হয় এই লি কে কিয়াং এরকম নাম হয় কিন্তু চীনের মধ্যে হয় একটা, জাপানের মধ্যে হয় একটা। কিন্তু আমরা সবাই পরিচিত এই যে ইনি কিন্তু বেশ পরিচিত একটা ব্যক্তিত্ব। তো ইনি কিন্তু চীনের প্রধানমন্ত্রী ছিলেন লি কে কিয়াং। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এই যে আমরা এবার দেখবো যে প্রশ্নটি সেটা হচ্ছে 11 থেকে এই প্রশ্নটি দেখুন, ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি? এই লেগুন হ্রদ বলতে আমরা কি বুঝি? তো আমি লেগুন হ্রদের কথা পরে আসছি। আমরা দেখি এর মধ্যে মানে আপনার অপশানগুলো কি কি আছে, মানস সরোবর, চিল্কা হ্রদ, পুলিকট হ্রদ, ডাল হ্রদ। তো এই যে চিল্কা হ্রদ কিন্তু
এই যে চিল্কা হ্রদ, এই হ্রদকে কিন্তু লেগুন হ্রদ বলা হয়। লেগুন হ্রদও বলা হয় চিল্কা হ্রদকে। এটি ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন হিসেবে বিবেচিত হয়। এটি এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলাশয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় উপহ্রদ। এটি একটি রামসার অঞ্চল, যা রামসার সম্মেলন অনুযায়ী একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে মনোনীত। এখন আমরা প্রশ্ন করতে পারি যে লেগুন বলতে আমরা কি বুঝবো? তো লেগুন বলতে বুঝবো যে পুরো পুরো দেশীয় বাঁধের পিছনে জল জমা হয়ে যে জলাভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় লেগুন। পৃথিবীর বৃহত্তম লেগুন হ্রদের নাম কি? তো এই যে চিল্কা, চিল্কা হচ্ছে এশিয়ার বৃহত্তম তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন হ্রদ এই চিল্কা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখবো আমরা 12 দাগের এই প্রশ্নটি, জলবিষুব বলা হয় কোন দিনকে? 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 22শে ডিসেম্বর, 21শে মার্চ। তো জলবিষুব বলা হয় কোন দিনটিকে? তো আমরা অপশানগুলো দেখছি। তো এখানে দেখুন 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 23শে সেপ্টেম্বর। জলবিষুব বলা হয় 23শে সেপ্টেম্বরকে। এবার আমরা দেখে নেব এই জলবিষুবটা কী জিনিস। 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তির দিন। 22শে ডিসেম্বর মূলত মকর সংক্রান্তির দিন। এছাড়াও 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর দিন দুটিতে পৃথিবীতে সর্বত্র দিনরাত্রি সমান হয়। 21শে মার্চ তারিখটিকে মহাবিষুব বলে আর 23শে সেপ্টেম্বর তারিখটিকে জলবিষুব বলে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো জলবিষুব তাহলে কোন দিনটাকে বলা হয়? 23শে সেপ্টেম্বরকে। এর দেখ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 13 থেকে এই প্রশ্নটিতে। এই রাওলাট আইন কবে পাশ হয়? 1919 সালে 6 এপ্রিল, 1919 সালে 18 মার্চ, 1919 সালে 12 এপ্রিল, 1919 সালে 13 এপ্রিল। তো এখানে 13 থেকে সঠিক উত্তর কী হবে? তো এই রাওলাট আইন পাশ হয় কিন্তু 1919 সালে 18 মার্চ। 1919 সালে 18 মার্চ কিন্তু রাওলাট আইন পাশ হয়। তো রাওলাট আইনটা কী জিনিস? 1919 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি কমিটির সুপারিশগুলি বিল হিসেবে কেন্দ্রীয় আইনসভায় উত্থাপিত হয় এবং 18 মার্চ 1919 খ্রিস্টাব্দে তা আইন হিসেবে পাশ হয়। এটি কিন্তু রাওলাট আইন নামে কুখ্যাত। এই আইনটির আসল নাম ছিল দ্য অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্ট। তো আমরা কিন্তু তাহলে জানলাম কি 1919 সালে 18 মার্চ কিন্তু রাওলাট আইন পাশ হয়। তো আমরা চলে যাবো 14 দাগের প্রশ্নে। 14 দাগে একটা সুন্দর একটা প্রশ্ন আছে দেখুন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু আর মুম্বাই। তো এখানে আমি এরকম প্রশ্ন মানে এখানে বেশিরভাগ প্রশ্ন আপনাদের প্র্যাকটিস সেটে বিভিন্ন রকম প্র্যাকটিস সেট কিন্তু আমি করিয়েছি। এখানে নিত্য নতুন কোনো আমি প্রশ্ন দেখছি না এই প্র্যাকটিস সেটের মধ্যে। তো বেশিরভাগ আমি যেসব প্র্যাকটিস সেট করাই নতুন নতুন প্র্যাকটিস সেট করাই, কিন্তু সেই প্র্যাকটিস সেটে প্রায় দেখি আমি প্রশ্নগুলো আমাদের আগের প্র্যাকটিস সেটগুলোতে হয়ে গেছে। তো আপনারা যদি বারবার কোনো প্র্যাকটিস সেট বারবার আপনি করেন, যে কোনো নতুন প্র্যাকটিস সেটগুলো আপনি যদি বারবার করেন, অন্তত আমাদের চ্যানেল অনুযায়ী তাই করেন, তাহলে কিন্তু আপনি বেশ পরীক্ষায় আপনি অনেক কমন প্রশ্ন পাবেন। এছাড়াও কিন্তু প্র্যাকটিস সেটে দেখবেন অনেকটা প্রশ্ন আপনি জানেন। তো এই যে এই এই মানে এই সিলিকন ভ্যালি এই সম্পর্কে কিন্তু আমি আগে একটি ভিডিওয় আপনাদের আলোচনা করে দিয়েছি। তো এবার এই প্রশ্নের সমাধান হয়ে যাবে কিন্তু সি অপশানের সঠিক উত্তর, অর্থাৎ বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে কিন্তু সিলিকন ভ্যালি বলা হয়। এবারে প্রশ্ন হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে কেন বলা হয়? এটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আসে। তো এটা কেন হয়? তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আগে একটা প্র্যাকটিস সেটে দিয়েছি। তো আবার একটু আপনাদের বলে রাখি, এই বেঙ্গালুরু হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী। দেশের মধ্যে তথ্য প্রযুক্তি শিল্পে অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকায় বেঙ্গালুরুকে ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত। ভারতের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস, ইসরো, উইপ্রো প্রভৃতি প্রতিষ্ঠানের সদর দপ্তর কিন্তু এই বেঙ্গালুরু শহরেই রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে কিন্তু সিলিকন ভ্যালি বলা হয়। আমরা চলে যাবো কিন্তু 15 দাগের এই প্রশ্নটিতে। সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ যাত্রীবাহী ফ্লাইং ট্যাক্সির পরিষেবা চালু করেছেন? ফ্রান্স, জাপান, ইউএসএ, চীন। তো এখানে অপশনগুলোর মধ্যে দেখি মানে বোঝা যায় যে এর মধ্যে কে ফ্লাইং ট্যাক্সি পরিষেবা চালু করেছেন। তো ফ্লাইং ট্যাক্সি পরিষেবা চালু করেছেন কিন্তু চীন। চীন কিন্তু ফ্লাইং ট্যাক্সি পরিষেবা চালু করেছেন। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম যে এই যে ফ্লাইং ট্যাক্সি, এই ফ্লাইং ট্যাক্সিটা এখানে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের। এটা কিন্তু আমার সংগ্রহ করা একটা চিত্র। তো এটাকে কিন্তু চীন আবিষ্কার করেছে এই ফ্লাইং ট্যাক্সি, সাম্প্রতিক এটা আবিষ্কার করেছে। তো আমরা চলে যাবো 16 দাগের এই প্রশ্নটিতে। বসন্ত বিশ্বাস কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন? এখানে দেখুন নাসিক মামলা, দিল্লি ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা আর বরিশালের ষড়যন্ত্র মামলা। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দিল্লি ষড়যন্ত্র মামলা কিন্তু এই যে বসন্ত বিশ্বাস জড়িত ছিলেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 17 দাগে একটা প্রশ্ন আছে দেখুন। 17 দাগে একটা প্রশ্ন আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখ মালভূমি, ছোটনাগপুরের মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি আর পামির মালভূমি। তো ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? তো ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কিন্তু লাদাখ। লাদাখ কিন্তু ভারতের সর্বোচ্চ মালভূমি, লাদাখ। তো আমরা চলে 18 দাগের এই প্রশ্নটিতে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন কে করেন?
প্রণয়ন কে করেন? তো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন কিন্তু লর্ড লিটন, লর্ড কোলব্রুক, লর্ড রিপন, লর্ড নর্থব্রুক। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, অর্থাৎ লর্ড নর্থব্রুক। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো 19 দাগের এই প্রশ্নটিতে। স্বামী বিবেকানন্দ কবে শিকাগোতে ভাষণ দিয়েছিলেন? 1893 সালে 11 সেপ্টেম্বর, 1892 সালে 14 সেপ্টেম্বর, 1893 সালে 19 সেপ্টেম্বর, 1893 সালে 25 সেপ্টেম্বর। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1893 সালে 11 সেপ্টেম্বর। ভালো করে মনে রাখবেন, সেপ্টেম্বরের 11 তারিখ 1893 সালে স্বামী বিবেকানন্দ কিন্তু শিকাগোতে ভাষণ দিয়েছিলেন। আর সেই বিখ্যাত ভাষণে একটা কথা সবারই এখনো মনে আছে, বা সবাই আমরা সবাই কিন্তু বই পড়ে জানি যে সেই ভাষণটায় স্বামী বিবেকানন্দ কী বলেছিলেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। তো যে প্রশ্নটা এবার আমি দেখবো সেটা হচ্ছে 20 দাগের এই প্রশ্ন। সম্প্রতি কে বিআইএসইএল এর সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন? আরতি ভাটনাগর, নলিন সিংগল, কে এস মূর্তি, কে এস শিবপ্রসাদ। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 20 দাগের সঠিক উত্তর হিসেবে কিন্তু সিদ্ধাক, কে এস মূর্তি সম্প্রতি বিআইএসইএল সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন। এখন চলে যাবো 21 দাগের প্রশ্নে। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এর মানে অপশানগুলো কী আছে? তো এর অপশানগুলো আছে কিন্তু ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস আর গলফ। তো আপনারা সবাই জানেন এটা কিন্তু আজলান শাহ হকি কাপ খেলা হয়েছিল, খেলায় ট্রফি এইটা কিন্তু হকির ট্রফি, হকি খেলার ট্রফি কিন্তু আজলান শাহ কাপ। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এটা সঠিক উত্তর হবে বিদ্যাগ। এবার আমরা চলে যাবো 22 দাগের এই প্রশ্নটিতে। 22 দাগের প্রশ্ন আছে দেখুন। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাসের দৈর্ঘ্য কত? 12,757 কিমি, 12,742 কিমি, 12,714 কিমি, 12,751 কিমি। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 12,757 কিমি, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে দেখুন। কবে শরৎকালীন বিষুব হয়ে থাকে? তো 22 ডিসেম্বর, 21 মার্চ, 21 জুন আর 23 সেপ্টেম্বর। তো আমি আপনাদের এক্ষুনি বলে দিলাম, এটা আলোচনা করে দিলাম, মহাবিষুব আর জলবিষুব। তো এখানে বলছে কি এই শরৎকালীন বিষুব কবে হয়ে থাকে? তো 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, অর্থাৎ 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর দিনটাকে বলা হয় শরৎকালীন বিষুব, 23 সেপ্টেম্বর হয়। আমরা চলে যাবো 14 দাগের প্রশ্নে। সিজিগিতে চাঁদ, সূর্য ও পৃথিবীতে অবস্থান থাকে 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 180 ডিগ্রি, 140 ডিগ্রি। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অর্থাৎ 180 ডিগ্রি। তো এখানে আমরা দেখছি, এখানে দেখুন এই সিজিগিতে বলতে এটা এই জায়গাটায় এই সিজিগিতে বলতে কী বোঝানো হয়েছে? এখানে বলছে চাঁদ, সূর্য, পৃথিবী একই অবস্থা, পৃথিবীর অবস্থান থাকে 180 ডিগ্রি। তো আমরা এটাকে এটা বলতে বোঝায় যে সিজিগি বলতে বোঝায় যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এরকম হয় না। তো এটা কি বলা হয়? ওই সিজিগি বলতে ওটাকে বোঝায় যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। তো এখানে এই সময় কিন্তু চাঁদ, সূর্য, পৃথিবী 100 এলাকায় চলে আসে, সেটাই বলা হয় 180 ডিগ্রি কোণ করে থাকে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। চলে যাবো আমরা 27 দাগের এই প্রশ্নটিতে। গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন জে.বি. কৃপালনি, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু জে.বি. কৃপালনি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর জে.বি. কৃপালনি। তো আমরা চলে যাবো 28 দাগের এই প্রশ্নটিতে। তো 28 দাগের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার আছে রাষ্ট্রপতির, সংসদের, সুপ্রিম কোর্টের, লোকসভার স্পিকারের। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের কিন্তু এই সংবিধানের যে কোনো বিষয় ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার আছে সুপ্রিম কোর্টের। 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। আশা করি এসব প্রশ্ন আপনাদের ভুল হবে না। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা যেসব প্র্যাকটিস সেটগুলো আপনাদের সামনে নিয়মিত নিয়ে আসি, নতুন নতুন প্র্যাকটিস সেট নিয়ে আসি, সমস্ত রকম বই বা সমস্ত রকম পত্রিকা, তো মাসিক পত্রিকা এবং মাসিক বইগুলোর মধ্যে থেকে যত কিন্তু প্র্যাকটিস সেটগুলো আছে আমরা কিন্তু নিয়মিত নিয়ে আসি। আপনাদের কোনো দিন এখনও পর্যন্ত কোনো দিন পুরনো কোনো প্র্যাকটিস সেট আপনাদের করায়নি। যেগুলো প্র্যাকটিস সেট করায় সব নতুন নতুন প্র্যাকটিস সেট করায়। তো আপনারা আশা করি এইসব প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করুন। দেখুন আপনি কিন্তু চাকরির জন্য অনেকটা আপনি চাকরির পরীক্ষায় আপনার অনেক সুবিধা হবে। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। তো আমরা আজকে দেখছি ফুডেসের প্র্যাকটিস সেট। তো এর আগে আমরা যখন প্রাইভেটের প্র্যাকটিস সেটগুলো করিয়েছি, তো আপনি সেই ভিডিওগুলো দেখবেন, তো প্রশ্নগুলো মিলাই দেখবেন যে ওই প্র্যাকটিস সেট থেকে প্রশ্নগুলো এসেছে কিনা। তখন আপনি দেখবেন যে কতটা প্রশ্ন ওই প্র্যাকটিস সেট থেকে কিন্তু এই প্রাইভেটের প্র্যাকটিস সেটে ছিল। তার আগে পুলিশ পরীক্ষা হয়ে গেছিল, লেডি পুলিশ কনস্টেবল পরীক্ষায়, কলকাতা পুলিশ পরীক্ষায় যে প্র্যাকটিস সেটগুলো আমরা করেছি, নিয়মিত প্র্যাকটিস করাইছি, তো সেই প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন এসছে। তো এরকম আপনি ফুটেজের জন্য যে প্র্যাকটিস সেটগুলো আমি নিয়মিত করাচ্ছি আপনারা অবশ্যই করুন, দেখুন, কারণ এইসব প্রশ্নই কিন্তু ওখানে ঘুরে ফিরে আসে। তো এই না যে স্যার আপনি যে প্রশ্নটি পরীক্ষায় দেবে সেই প্রশ্নটা আপনি দিন, এরকম বললে হয় না, এরকম কিন্তু কোনো কথা হয় না। তো আমরা সর্বোপরি একটা জিনিস জানি যে আমরা এই পরীক্ষাগুলো দিয়ে যে আমরা চাকরি করব, তাই আমাদের যে কোনো প্রশ্নের সম্মুখীন হতেই হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা দেখবো এবার 29 দাগের এই প্রশ্নটিতে। তো 29 দাগের প্রশ্নটা আমরা দেখবো। তো 29 দাগের প্রশ্ন আছে লোকসভার মেয়াদ শেষ হওয়ার
পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন? প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাজ্যসভা, লোকসভা। তো এখানে 29 দাগের সঠিক উত্তর দেখুন, প্রশ্নটা আগে ভালো করে বুঝুন। লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন? তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে দেখুন, এই যে মানে যখন লোকসভার মেয়াদ শেষ হয়ে যায় তখন এই রাষ্ট্রপতির পরামর্শ করতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে, একমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে। এর দেখা হবে এর সঠিক উত্তর। তো লোকসভার সঙ্গে এই প্রধান বিচারপতি বা রাজ্য সভাপতির তখন কোনো কিন্তু আর সম্পর্ক থাকবে না। তখন কিন্তু লোকসভার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে লোকসভা ভেঙে দিতে পারে। তো আমরা চলে যাবো 30 দাগের এই প্রশ্নটিতে। সম্প্রতি কোন রাজ্য সরকার আবুয়া আবাস যোজনা চালু করতে চলেছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, ঝাড়খণ্ড। ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এখানে 31 দাগের প্রশ্ন আছে দেখুন, সুলতান গিয়াসউদ্দিন বলবান কবে দিল্লির সিংহাসনে বসেন? 1264 খ্রিস্টাব্দে, 1263 খ্রিস্টাব্দে, 1260 খ্রিস্টাব্দে, 1261 খ্রিস্টাব্দে। তো সুলতান গিয়াসউদ্দিন বলবান ইনি কিন্তু সিংহাসনে বসেন, অর্থাৎ 31 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে গিয়াসউদ্দিন বলবান ইনি কিন্তু সিংহাসনে বসেন 1263 খ্রিস্টাব্দে। তো 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, 1263 খ্রিস্টাব্দে। আশা করি আপনারা বুঝতে পারছেন 1263 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবান দিল্লি সিংহাসনে বসেন। আমরা চলে যাবো 32 দাগের এই প্রশ্নতে। কবে থেকে শকাব্দ নামক সম্বত প্রচলন হয়েছিল? তো এখানে 32 দাগের সঠিক উত্তর কী হবে? তো অপশান আছে 76 খ্রিস্টাব্দে, 72 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে, 606 খ্রিস্টাব্দে। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কী হবে? তো 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 78 খ্রিস্টাব্দে কিন্তু এই শকাব্দ এই কিন্তু এই সম্ভবত এই শকাব্দ প্রচলন হয় 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে কিন্তু শকাব্দ প্রচলন হয়। আর এই শকাব্দ প্রচলন করে কে? তো এটা কিন্তু শকাব্দ প্রচলন করেন কিন্তু কনিষ্ক। তো দেখবো আমরা 33 দাগের এই প্রশ্নটি, পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু হলো প্রোটিন, ফসফোজেন, গ্লাইকোজেন, লিপিড। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অর্থাৎ পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আছে 34 দাগের প্রশ্ন। তো 34 দাগের প্রশ্ন আছে দেখুন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিএফসি ব্যবহৃত হয় ওয়াশিং মেশিনে, মিক্সার গ্রাউন্ডারে, মাইক্রো ওভেনে আর হিমায়ক যন্ত্রে। তো আমি এই প্রশ্নটা কতবার বলবো, কারণ যেদিন থেকে আমি ভিডিও করা শুরু করেছি জিকে প্র্যাকটিস সেটে এই প্রশ্নটা প্রায় আসে। এই হিমায়ক যন্ত্রে কিন্তু এই সিএফসি ব্যবহৃত হয়। ডি অপশন এর সঠিক উত্তর। অর্থাৎ আপনার বাড়ি যদি ফ্রিজ থাকে তাতেও কিন্তু সিএফসি ব্যবহৃত হয়, আপনার বাড়ি যদি এসি থাকে তাতেও কিন্তু সিএফসি ব্যবহৃত হয়, অর্থাৎ হিমায়ক যন্ত্রে সবসময় সিএফসি ব্যবহৃত হয়। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। সম্প্রতি কে চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন? অজয় কুমার, হীরালাল সামারিয়া, বিনোদ কুমার তিওয়ারি, জয়নাথ কুমার। তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, হীরালাল সামারিয়া। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 36 দাগের এই প্রশ্নটিতে। তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো এখানে 36 দাগের প্রশ্ন আছে কি আমরা দেখবো। তো এখানে 36 দাগের প্রশ্ন আছে দেখুন, কংগ্রেস ত্রিপুরা অধিবেশনে সভাপতিত্ব পদে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বিতা কে ছিলেন? তো গোবিন্দ পল্লব পন্থ, এম.এন. রায়, পট্টভি সীতারামাইয়া, বঙ্কিম মুখোপাধ্যায়। তো এখানে 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অর্থাৎ পট্টভি সীতারামাইয়া। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 37 দাগের এই প্রশ্নটিতে। অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত অ্যাসিড কোনটি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। H2S, H2S মানে হাইড্রোজেন সালফাইড। HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। H2SO4, H2SO4 মানে কি? সালফিউরিক অ্যাসিড। CO2 মানে কি? কার্বন ডাইঅক্সাইড। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, H2SO4 অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। আর জিঙ্ক অক্সাইডে কিন্তু বলা হয় দার্শনিকুল। জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকুল, ZNO। আগের ভিডিওতে কিন্তু আমি এটা বলে দিয়েছি আপনাদেরকে। 38 দাগের প্রশ্ন আছে, কে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? শিমু, গৌতমী বলশ্রী, প্রথম সাতকর্ণী আর গৌতমী পুত্র সাতকর্ণী। তো কে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এখানে 38 দাগের সঠিক উত্তর কী হবে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু শিমুক, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 39 দাগের প্রশ্নে। এখানে 39 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, কবে মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে, বির অপশন আছে 1190 খ্রিস্টাব্দে, সির অপশন আছে 1291 খ্রিস্টাব্দে, ডির অপশন আছে 1192 খ্রিস্টাব্দে। তো এখানে 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো 39 দাগের সঠিক উত্তর হিসেবে ডির দাগ, 1192 খ্রিস্টাব্দে। 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা চলে যাবো 40 দাগের এই প্রশ্নে। 40 দাগের প্রশ্ন আছে, ওয়ার্ল্ড সায়েন্স ডের এবছরের থিম কি? সায়েন্স এ হিউম্যান রাইট, বিল্ডিং ক্লাইমেট রেডি কমিউনিটিস, ওপেন সায়েন্স, লিভিং নো ওয়ান বিহাইন্ড, বিল্ডিং ট্রাস্ট ইন সায়েন্স। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিল্ডিং ট্রাস্ট ইন সায়েন্স। ডির দাগের সঠিক উত্তর হবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 41 দাগের প্রশ্ন কী আছে আমরা দেখবো। তো 41 দাগের প্রশ্ন আছে দেখুন, এখানে 41 দাগের প্রশ্ন আছে, পায়ের
পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় নীল নদের মোহনায়, সিন্ধু নদের মোহনায়, হোয়াংহো নদীর মোহনায়, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। তো অ্যাকচুয়ালি দেখে সঠিক উত্তর কী হবে? তো এটা আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে আসছি, কিছু না কিছু ভূগোল বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা প্রায় থাকে। ফোরের ভূগোল বইতেও সম্ভবত এই প্রশ্নটা থাকতে এই উত্তরটা আছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। তবে বর্তমানে আছে কিনা বলতে পারবো না, তবে 4-5এও এরকম প্রশ্ন কিন্তু আমরা মানে সম্মুখীন হয়েছি ভূগোল বইতে। তো এখন দেখুন এখানে পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরির নদীর মোহনায়, অর্থাৎ ডির অপশন হবে সঠিক উত্তর। তবে ক্লাস 8-এর বইতে পরিষ্কার এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, ক্লাস 8-এর বইতে দিদাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 42 দাগের প্রশ্নে। ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে পৌঁছালেন কত খ্রিস্টাব্দে? তো এইটা তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটাও কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ইতিহাস বই খুললে কিন্তু এই প্রশ্নটা আছে। আর বেশ কিছু আবিষ্কারের মধ্যেও কিন্তু আমরা এই মানে ভাস্কো দা গামার কথা আমরা পাই। তো এটাও আমরা কিন্তু ছোটবেলা থেকে জেনে আসছি। তো এখানে দেখুন 17ই মে 1497, 8ই মার্চ 1498, আর 17ই মে 1498, আর 18ই অক্টোবর 1498। তো এখানে 42 দাগের সঠিক উত্তর কী হবে? তো 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সির অপশনটা, এই যে 17ই মে। তো আমরা সবসময় পড়ে আসছি ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন এই 17ই মে 1498। তো আমরা এই সালটা কিন্তু সবাই জানি, প্রায় সবাই জানি যে ভাস্কো দা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে উপস্থিত হন। তো এই কালিকট বন্দরে 17ই মে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে এসে উপস্থিত হন কালিকট বন্দরে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো যে প্রশ্নটা আমরা এবার করব, তো দেখুন যে প্রশ্নটা এবার আমরা করব সেটা হচ্ছে 43 দাগের এই প্রশ্নটি। কত খ্রিস্টাব্দে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাম লাইন চালু হয়? 1852 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মেট্রো রেল চালু হয় কবে কলকাতায়? আর এখানে কিন্তু বলেছে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয় কবে, কত খ্রিস্টাব্দে? তো এইসব প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে 43 দাগের সঠিক উত্তর কি হবে? তো 43 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1853 খ্রিস্টাব্দে, অর্থাৎ ডি অপশনের সঠিক উত্তর। আমরা চলে যাবো 44 দাগের এই প্রশ্নে। রাজাবলী গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাম বসু, মদনমোহন তর্কালঙ্কার, আর ডেভিড হিয়ার। তো এখানে রাজাবলী এই গ্রন্থটির রচয়িতা ছিলেন, কিন্তু 44 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, অর্থাৎ এর অপশনের সঠিক উত্তর। রাজাবলী গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এখানে 45 দিকে একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য সরকার খোখো খেলার জন্য হাই পারফরমেন্স সেন্টার গড়ে তুলতে চলেছে? ওড়িশা, অসম, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তো এখানে 45 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অসম রাজ্যে কিন্তু এই খোখো খেলার জন্য হাই পারফরমেন্স সেন্টার গড়ে তোলা হচ্ছে। হ্যাঁ, গড়ে তোলার কাজ চলছে, অর্থাৎ বিদ্যাখাবের সঠিক উত্তর অসম। তো আমরা চলে যাবো 46 দাগের এই প্রশ্নে। বায়োগ্যাস এর প্রধান উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ক্লোরিন, মিথেন। তো এখানে 46 দাগের সঠিক উত্তর কি হবে? তো 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বায়োগ্যাস। বায়োগ্যাসটা কিন্তু মিথেন থেকে হচ্ছে। মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। এটা কিন্তু মিথেনের সংকেত। পাশাপাশি আপনার সংকেতটাও আপনারা জেনে রাখলেন। কার্বন ডাইঅক্সাইড সংকেত কি? CO2। আর এই যে অ্যামোনিয়ার সংকেত কিন্তু NH3। তো আমরা এখন চলে যাবো পরের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন আছে কি? কবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 13ই মার্চ 1919, 13ই ফেব্রুয়ারি 1919, 13ই নভেম্বর 1919, 13ই এপ্রিল 1919। তো এই প্রশ্নটাই, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা কিন্তু 1919 সালে ঘটেছিল, কিন্তু এই তারিখটা কবে সেই তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখব কি 47 দাগের প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দিদার, অর্থাৎ এখানে দেখুন 13ই এপ্রিল 1919। 13ই এপ্রিল 1919 সালে কিন্তু এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, তার এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কি হয়েছিল ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে কি হয়েছিল? আপনারা অবশ্যই তার পরিপ্রেক্ষিতে জানেন। এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে কি হয়েছিল, এটা একটা কিন্তু মর্মান্তিক ঘটনা। এই যে ইতিহাসে একটা প্রসিদ্ধ মর্মান্তিক ঘটনা এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 48 দাগের প্রশ্ন আছে, দেখুন মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী নেত্রী মাতঙ্গিনী কোন আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছিলেন? অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নৌবিদ্রোহ, আগস্ট আন্দোলন। তো এটা আমরা সবাই আশা করি জানি যে এই মাতঙ্গিনী হাজরা ইনি কোন আন্দোলনের জন্য তার নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন? তো এর দাগের সঠিক উত্তর অসহযোগ আন্দোলনের জন্য। অসহযোগ আন্দোলনের জন্য কিন্তু মাতঙ্গিনী হাজরা নিজের প্রাণটা বলি দিয়েছিলেন। তো আমরা চলে যাবো 49 দাগের এই প্রশ্নে। জায়িদ শস্য চাষ হয় গ্রীষ্মকালে, শীতকালে,
বর্ষাকালে, শরৎকালে। এখানে 49 থেকে সঠিক উত্তর কি হবে? তো 49 থেকে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ গ্রীষ্মকালে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? তো দেখবো 50 দাগের এই প্রশ্নটি। 50 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি প্রয়াত সুব্রত রায় কোন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন? এসআর গ্রুপ, জয়প্রকাশ অ্যাসোসিয়েশন লিমিটেড, সারা ইন্ডিয়ান পরিবার, হিন্দুজা গ্রুপ। তো এখানে সুব্রত রায়, এই যে প্রয়াত হয়েছেন সুব্রত রায়, এটি ইনি কোন গ্রুপের সঙ্গে, কোন গ্রুপের প্রতিষ্ঠাতা? তো 50 থেকে সঠিক উত্তর কি হবে? তো এখানে 50 থেকে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ সারা ইন্ডিয়া পরিবারের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। তবে আমাদের 50টি জিকে প্রশ্ন আমরা সমাধান করলাম। তো এই জেনারেল স্টাডিজের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বারবার করে বলছি, যে কোনো প্র্যাকটিস সেট আপনারা কমপ্লিট করুন, কারণ সামনে অনেক চাকরির পরীক্ষা, সেই চাকরির পরীক্ষায় কিন্তু এরকম প্র্যাকটিস সেটের থেকে প্রশ্ন পড়বে। তো আশা করি আপনারা এই 50টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন, এবং যেগুলো যদি আপনাদের মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা ভুল আছে, তো অবশ্যই কমেন্ট করবেন। আর দেখবেন যে ভুলটা, যেটা ভুল হয় সেটা আপনারা, মানে সঠিকটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভুল মানে এই নয় যে ইচ্ছাকৃত ভুল। তো অনেক প্রশ্নের দ্বিমত থাকতেই পারে। বারবার করে আপনাদের অনুরোধ করছি, যদি কোনো প্রশ্ন উত্তর ভুল হয় তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা 50টি জিকে প্রশ্ন উত্তর দিলাম, জেনারেল স্টেটস থেকে আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা দেখবো 51 থেকে অঙ্কের প্রশ্ন। তো চলুন চলে যাই এই প্র্যাকটিস সেটে 51 অঙ্কের কি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা যদি একটু বড় করি তাহলে দেখতেই পাবো যে এখানে 51 দাগের প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু আমরা এখন দেখব। তো এখানে 51 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। তো আমরা আজকে অঙ্ক শুরু করবো 51 দাগের এই অঙ্কটি দিয়ে। একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? তো এখানে ভাজকটা আমরা বার করব। ভাজক সমান সমান, বলছে ভাগফলের 25 গুণ ভাগফল আছে 16, তাহলে 16 গুণ 25 সমান সমান কত? 400। এটা কিন্তু ভাজক, এই যে ভাজক। এখানে উত্তর চেয়েছে ভাজ্য সমান কত। তো ভাজ্য সমান আমরা বার করব। তো ভাজ্য সমান সমান, সূত্র আমরা এটাই জানি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা কিন্তু ভাজ্য সমান সমান। তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি? ভাজক, ভাজক কত? ভাজক আমরা বার করে দিই 400, গুণ ভাগফল, ভাগফল কত? ভাগফল 16, তো আমরা এখানে দেবো 16, যোগ ভাগশেষ। তো ভাগশেষ কত বলেছে এখানে? বলেছে এবং ভাগশেষের 5 গুণ। কিরা ভাগশেষ 5 গুণ? ভাজকটা ভাগশেষের 5 গুণ। তো ভাজক যদি ভাগশেষের 5 গুণ হয়, তাহলে এখানে 5 দিয়ে 400কে ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে হবে 80। ভাজক যদি ভাগশেষের 5 গুণ হয়, তো ভাজক হচ্ছে তো 400, ভাগশেষের 5 গুণ হলে তা 400কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে কত? উত্তর 80। তাই একেবারে 80টা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো তাহলে এখানে কত হবে? 4 64, 6400 যোগ 80, তাহলে 6480, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর 6480। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 52 এই প্রশ্নে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 25, 73, 97কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে? তো আমরা কি করব? এই যে 73 থেকে এই 25টা বিয়োগ করব। তো আমরা এখানে 73 বিয়োগ 25 দেবো। দিলে কত হচ্ছে? 5 আর কত হলে 13, 8 হলে 13, হাতে 1, 2 রেখে 3, 3 আর কত হলে 7, 3 আর 4 হলে 7। দেখুন এখানে 48 হচ্ছে। এবার এই 97 থেকে 73টা বিয়োগ করব। তো 97 বিয়োগ 73 কত হচ্ছে? 3 আর কত হলে 7, 4 হলে 7, 7 আর কত হলে 9, 2 হলে 9, 24। তো আমরা যদি এই দুটো ভাগ করি, তো 24 আর 48কে যদি 24 দিয়ে ভাগ করি, 24 দিনও 48, তো দেখুন মিলে যাচ্ছে। তাহলে এই 24 হবে সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই যে 53 দাগের অঙ্কটা, এই অঙ্কটা আমি করব না, কারণ এই অঙ্ক আমি অনেকবার করে দিয়েছি। তো এই অঙ্কগুলোর মধ্যে, এই অঙ্কগুলোর প্রথম কাজ হয় গুণ। আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এই সরল করা অঙ্কগুলো করে দিচ্ছি, যে প্রথম কি হবে, দ্বিতীয় কি হবে, মানে কোন চিহ্নের কাজটা হবে আমি বারবার বলে দিচ্ছি। তো আপনারা এই অঙ্কটা নিজেরাই করবেন। তো এই 53 দাগের সঠিক উত্তরটা আমরা এখানে বলে রাখছি। তো 53 দাগের উত্তর হয়ে যাবে কিন্তু ডিপ দাগ, অর্থাৎ এর মধ্যে যেগুলো অপশন আছে সেই অপশনগুলো কিছুই হবে না, কোনোটাই হবে না। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার দেখবো 55 দাগের এই অঙ্কটি। মনোজের আয় সুভাষের আয়ের চেয়ে 40% কম হলে সুভাষের আয় মনোজের আয়ের চেয়ে শতকরা কত বেশি? তো আমি এক সাইড লিখছি সুভাষ, আর এক সাইড লিখছি মনোজ। এখন দেখুন বলছে মনোজের আয় সুভাষের আয়ের চেয়ে 40% কম। সুভাষের আয়ের চেয়ে 40% কম, তাহলে সুভাষ যদি 100 টাকা আয় করে, মনোজ আয় করে কত? 40 টাকা। তাহলে সুভাষ অবশ্যই বেশি আয় করছে। এখানে উত্তর চেয়েছে, দেখুন সুভাষের আয় মনোজের আয়ের চেয়ে শতকরা কত বেশি। তো এখানে 100 টাকা সুভাষ যদি আয় করে, তাহলে মনোজ আয় করে কত? 40 টাকা। তাহলে এখানে কত টাকা বেশি আয় করছে? 60 টাকা বেশি আয় করছে। তাহলে 60 টাকা, 60 টাকা বেশি আয় করে, মানে 60% সমান সমান 40%,
অর্থাৎ 60 টাকায় বেশি আয় করে 40 টাকা, 1 টাকায় বেশি আয় করবে কত, তো 40/60, আর 100 টাকায় বেশি আয় করবে কত, তো 40 × 100/60। আশা করি বুঝতে পেরেছেন। তো এই শূন্য আর এই শূন্য কেটে যায়, 2 দিনও 4 আর 3 দিনও 6, এখানে 2 100 200/3, তো এটা হয়ে যাবে 200/3 মানে 66.2-3%। এই যে পার্সেন্ট এখান থেকে চলে আসবে, তো এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 56 দাগের এই প্রশ্নতে। সরল সুদে কোনো মূলধন সুদে মূলে 2 বছরে 880 টাকা, 3 বছরে 920 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তো অঙ্কটা খুবই সহজ। 2 বছর যদি 880 টাকা হয়, 3 বছর যদি 920 টাকা হয়, তাহলে 3 বছর থেকে 2 বছর বাদ দিন, মানে সময়ের পার্থক্য হয়ে যাবে 1 বছর। তো 1 বছরে মানে সুদ হচ্ছে কত, তো এই 920 টাকার থেকে 880 টাকা বিয়োগ করুন, তাহলে হচ্ছে মানে 40 টাকা। তো এই 1 বছরের সুদ হচ্ছে 40 টাকা। যদি 1 বছরের সুদ 40 টাকা হয়, 2 বছরের সুদ কত হবে, 2 বছরের সুদ হবে 40 × 2 = 80 টাকা। তো 2 বছরের সুদ হচ্ছে 80 টাকা, কিন্তু এখানে সুদে মূলে 2 বছরে কত পাচ্ছে, 880 টাকা। তাহলে মূলধন কত, সুদ হচ্ছে 80 টাকা, মানে সুদে আসলে হচ্ছে 880 টাকা। তাহলে সুদ যদি 880 থেকে শুধু 80 সুদ বাদ যায়, তাহলে মূলধন কত হয়ে যাবে, 800 টাকা। তো এখানে ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 57-এর এই অঙ্কটি। 15 জন লোক 7 দিনে কোনো কাজের 1/3 শেষ করলো, 5 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন লাগে। তো এখানে 1/3 শেষ করলে সমস্ত কাজ 1 অংশ ধরলে, তো 1 বিয়োগ 1/3 এটা পড়ে থাকে, তো এখান থেকে হয়ে যাবে কিন্তু 2/3, এই 2/3 অংশ কিন্তু কাজটা করতে হবে। তো এখন আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে কীভাবে সমাধান করবো, সূত্র হচ্ছে M1 D1/W1 = M2 D2/W2। তো M1 সমান কত, ম্যান আছে 15 জন লোক, তো 15 ইন্টু দিন সংখ্যা 7, 15 × 7/1/3। W1 মানে কাজের সংখ্যা, কাজের পরিমাণ কত, 1/3 অংশ। এটা সমান কত, M2 D2, M2 মানে ম্যান সংখ্যা, লোক সংখ্যা আমার বার করতে হবে, তার মান হচ্ছে X। D2 দিন সংখ্যা কত আছে, দিন সংখ্যা আছে কিন্তু এখানে 5 দিন, তো আমরা এখানে 5 দিয়ে দিচ্ছি। আর বাই এই W2 কত আছে, 2/3 আমরা বার করেছি, তো এখানে 2/3। দেখুন এই নিচের 3 আর এই নিচের 3 কেটে যায়। আর এখানে আমরা যদি এই 15টাকে এই 5 দিয়ে কাটি, তাহলে হয়ে যাবে 3, আর 3কে 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 21, 21কে 2 দিয়ে গুণ করলে হবে 42, তো এক্স একে এক্স সমান হয়ে যাবে 42। তো এখানে উত্তর হয়ে যাবে কিন্তু 42, সিদ্ধা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, 58 এই প্রশ্ন। কোনো দ্রব্য 524 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, 452 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো কিছু না, এই অঙ্ক খুবই সহজ অঙ্ক। এই 524কে 452 যোগ করতে হবে, তাহলে কত হবে, তো আমরা এখানে যোগ করবো 524 আর কত 452, 2 আর 4 আর 2 6, 5 আর 2 7, 4 আর 5 9, তো হচ্ছে 976। 976কে আপনি কি করবেন, 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 488। তো এই যে সিদ্ধাকের সঠিক উত্তর 488। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি আছে দেখবো, তার জন্য প্রশ্ন একটু উপরের দিকে তুলবো। এখানে 59 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। এক ব্যক্তি টাকায় 5টি পেন্সিল কিনে টাকায় 3টি বিক্রি করেন, তার শতকরা লাভের পরিমাণ কত। তো টাকায় 5টি কিনছেন আর বিক্রি করছেন কত, টাকায় 3টি, তাহলে এখানে লাভ হচ্ছে কত, 2টি পেন কিন্তু লাভ হচ্ছে, 3টিতে লাভ 2টি, তাহলে 1টিতে লাভ কত, তো 2/3, আর 100টায় লাভ কত, 3 × 100, তো হচ্ছে 200/3। 200/3 মানে 66.2/3%, অর্থাৎ 59 দাগের এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 60 দাগের প্রশ্নটি। তো একটি চলন্ত ট্রেন 50 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি। তো কিমি/ঘন্টায় প্রকাশ করতে হবে গতিবেগটাকে, তাহলে এটা আমরা সূত্র করবো, এই সূত্র S = D/T, এই সূত্রের সাহায্যে সমাধান করব। তো এখান থেকে আমরা এস এর মান বার করবো। তো ডির মান কত, ডির মান কিন্তু এই যে 50 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, তো এখানে আমরা দেবো 50, আর টির মান কত, টির মান হবে কিন্তু 14 থেকে 10 বাদ দেবো, কারণ এই সেকেন্ড আছে আর এই 10 সেকেন্ড আছে, তার 14 থেকে 10 বাদ দেবো, তাহলে 4 হয়ে যাবে। তো 50/4 ইন্টু কত, তো এটা যেহেতু মিটার/সেকেন্ড, এখানে আমার ঘন্টায় গতিবেগ বার করতে বলেছে, তো আমরা এখানে কি করবো, ঘন্টায় প্রকাশ করতে গেলে মিটার/সেকেন্ডকে ঘন্টায় প্রকাশ করতে গেলে মানে 18/5 দ্বারা গুণ করে দেবো। এটা ক্যালকুলেশন করলে কত হয়, এই 5 আর এই 10 কাট, এই 50 কাটলে হয়ে যায় 5 10 × 50, 10 আর 4 কাটলে কত হয়, 5 দিনও 10, 2 দিনও 4, 2 আর এই 18 কাটলে কত হবে, 9, তো 9 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে, 5 × 9 = 45, অর্থাৎ এই যে ট্রেনের গতিবেগ কিমি/ঘন্টায় প্রকাশ করে, তো 45 কিমি/ঘন্টা ট্রেনের গতিবেগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 61 দাগে একটা প্রশ্ন আছে, দেখুন, নিকুঞ্জর বয়স ইন্দুজের বয়সের দ্বিগুণ, দুজনের বয়সের সমষ্টি 24 বছর হলে নিকুঞ্জের বয়স কত। তো দুজনের বয়সের সমষ্টি কত বলেছে, 24, তাহলে নিকুঞ্জের বয়স কত, নিকুঞ্জের বয়স এখানে দেওয়া আছে, তো নিকুঞ্জের বয়স আমি 16 বছর ধরছি, এর দাগ ধরছে নিকুঞ্জের বয়স 16 বছর, তাহলে এদের তো নিকুঞ্জ আর ইন্দুজ এরা দুজনে তো
বয়সের সমষ্টি 24, তাই একজনের 16 হয়, তার একজনের কত হবে 8, তাই একজনের 16 হলে আরেকজনের হবে 8। তা নিকুঞ্জর বয়স কত হচ্ছে? নিকুঞ্জের বয়স আমি 16 ধরছি, তাই এখানে নিকুঞ্জ। আর এখানে কি হবে? এখানে হচ্ছে ইন্দুস। ইন্দুস। তো এই দুজনের বয়স যদি 24 বছর হয়, সমষ্টি যদি 24 বছর হয়, তাহলে একজনের 16 হলে আরেকজনের 8 হবে। এখন বলেছে দেখুন, এখানে বলেছে নিকুঞ্জের বয়স ইন্দুজের বয়সের দ্বিগুণ। তো ইন্দুজের বয়স যদি 8 হয়, নিকুঞ্জের বয়স তো 8 দিনে 16টা ঠিকই আছে, তো তাহলে অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। এইসব অঙ্কগুলো কিন্তু এইভাবে সমাধান করা যায়, কোনো ক্যালকুলেশন লাগে না। আর যদি আপনারা এক্স ওয়াই ধরে করতে পারেন তাও হবে। হ্যাঁ, যেভাবে হোক অঙ্ক এগুলো সমাধান হয়, তবে এরকমভাবে অঙ্ক করলে সমস্যার সমাধান বেশি হয়, খুব কম সময় বেশি সহজে সমাধান করা যায় এই যদি আমি অপশন থেকে সমাধান করি। তো আমরা চলে যাবো 62 থেকে এই প্রশ্নে। এ বি এ ইস টু বি সমান 2:5, বি ইস টু সি সমান 4:3, সি ইস টু ডি সমান 2:1 হলে এ ইস টু সি ইস টু ডি সমান কত? তো এইটা আমি কীভাবে সমাধান করবো? তো দেখুন, আমরা এ বি সি ডি লিখবো। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটা লিখলাম। এখন এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটাকে আমি কীভাবে মানে এর মানটা বার করবো? তো দেখুন, এখানে আমরা এই যে 2:5 আছে, আমি এটা দেবো 2:5, ভালো করে বুঝবেন। তারপরে আছে কত? তারপর আছে 4:3, তো আপনি 4:3 দেবেন। তারপরে আছে কত? 2:1, তো আপনি এখানে ভালো করে 2:1 দেবেন, ভালো করে বুঝবেন। এখন আমরা কি করব? আমরা এই জায়গাতে একটা দাগ দেবো, এখানে দি, এখানে একটা দাগ দেবো, দি এটাকে দুটো দাগ দেবো, এখানে একটা জোড় দেবো আমি। তারপরে এটার সঙ্গে একটা দাগ দেবো আর এটার সঙ্গে একটা দাগ দেবো। এবার আমাদের করণীয় কি? একটা দাগ আর দুটো দাগ, অর্থাৎ 2, 4 আর এই যে 2 আছে, এই তিনটি গুণ করব। তো 4 দিন 8, 8 দিন 16, এখানে কিন্তু 2:1, সি ইস টু ডির মান 2:1, তাহলে সে 2:1 বসেছি, তাহলে এটা হবে 4 দিন 8, 8 দিন 16, তাহলে এর মান হয়ে যাবে কিন্তু 16 ইস টু বির মানটা কী হবে? তো বির মানটা আমরা কীভাবে বার করবো? তো আমি বলেছি যে একটা করে দাগ নিতে হবে আর দুটো করে দাগ নিতে হবে। এখানে কিন্তু একটা দাগ 5, 4 আর এই দুটো দাগ, তো 4 5 20, এর সঙ্গে এটা গুণ হবে 4 5 20, 20-র সঙ্গে এই 2 গুণ করতে হবে, 20 দিন 40 বির মান ইস টু সির মান কত হবে? তো আমরা সির মানটা কীভাবে বার করবো? সির মানটা দুটো দাগ একটা দাগ, তো 3 5 15, 15-র সঙ্গে এই 2টা গুণ হয়ে যাবে, 15 দিন 30, সির মান হয়ে যাবে 30 ইস টু ডির মান কীভাবে বার করবো? তো এই তিনটে একসঙ্গে যোগ করবো, মানে দুটো দাগ আর একটা দাগ, তো এখানে 3 5 15, 15 1 15। বলেছে কি, এখানে বলেছে দেখুন, এ ইস টু সি ইস টু ডি এর মানটা কত? এই জায়গার এই অপশন ভুল আছে, এ ইস টু সি ইস টু ডি এর মান না, এ ইস টু বি ইস টু ডি এর মান, এ ইস টু বি ইস টু ডি এর মান হবে, অর্থাৎ 16 ইস টু 40 ইস টু 15। ডির দাগের সঠিক উত্তর 16 ইস টু 40 ইস টু 15, এখানে বি হবে। বির মানটা এ ইস টু বি ইস টু ডি মানে কত? তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের যে প্রশ্নটা আছে দেখুন, চিনির মূল্য 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 120 টাকায় 3 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির পূর্বের মূল্য কত? তো দেখুন, এই অঙ্কটা আমি যত কঠিন হোক না কেন, এরকম অঙ্ক আমি অপশান থেকে খুব সহজে সমাধান করতে পারি। দেখুন, এখানে বলছে চিনির মূল্য 20% কমে গেল, তাই এখন কি করছে? 120 টাকায় 3 কেজি বেশি চিনি ক্রয় করতে পারছেন। এই প্রতি কেজি চিনির পূর্বের মূল্য কত? তো পূর্বের মূল্যটা বার করতে গেলে অপশানগুলোতে আমার দেওয়া আছে পূর্বের মূল্য। তা পূর্বের মূল্য যদি 15 টাকা হয়, তাহলে এখানে যে বলছে বর্তমানে 120 টাকায় 3 কেজি চিনি বেশি পাওয়া যায়, তাহলে 15 টাকা কিলো দরে 120 টাকায় ক কিলো চিনি পাওয়া যেত? তাহলে এটা উত্তর হবে কিন্তু 8 কিলো চিনি পাওয়া যেত। 15 টাকা কেজি দরে 8 কিলো চিনির দাম কিন্তু 120 টাকা। 120 15 দিয়ে ভাগ করবেন, 8 কেজি চিনি হবে। এখন এইবারে এটা কিন্তু পূর্বের দাম অনুযায়ী 120 টাকায় 8 কেজি চিনি পাওয়া যায়, যদি পূর্বের মূল্য যদি 15 টাকা হতো। এখন বলেছে যে চিনির মূল্য কত পার্সেন্ট কমেছে? 20% কমেছে। তা 15 টাকায় 20% কমা মানে 3 টাকা কমে যাওয়া। তাহলে এখান থেকে 3 বিয়োগ করলে থাকে 12। তো 12 টাকা কেজি দরে 120 টাকায় ক কিলো চিনি পাওয়া যাবে? 10 কিলো চিনি পাওয়া যাবে, 10 কেজি। তা দেখুন, আগে পাওয়া যেত 8 কেজি, এখন পাওয়া যাচ্ছে 10 কেজি। ক কেজি বেরিয়েছে? 2 কেজি বেরিয়েছে, 3 কেজি কিন্তু বাড়েনি, 3 কেজি বাড়েনি, বেড়েছে কত? 2 কেজি। তাহলে কিন্তু এর দাগটা হবে না। বির অপশন আছে 12, যদি এই কমিছে, যেহেতু কমিছে 20% কমেছে, তাহলে 12 দিনে 24, 2 টাকা 40 পয়সা কমেছে, 2 টাকা 40 পয়সা যদি বিয়োগ করি তাহলে এটা দশমিক এসে যায়, তাই আমরা বিদ্যাগের অপশনটা করবো না, কারণ এটা হবে না। সির অপশানে কি আছে? সির অপশান আছে 10, তো 10 টাকা কেজি দরে যদি পূর্বে যদি দাম থাকতো কেজি 10 টাকা করে, তাহলে 120 টাকায় পূর্বে কত কেজি চিনি পাওয়া যেত? তো 12 10 কে 120, অর্থাৎ 12 কেজি চিনি পাওয়া যেত। যদি 10 টাকা করে কেজি হতো পূর্বে, দাম যদি 10 টাকা করে হতো, তাহলে 120 টাকায় সে 12 কেজি চিনি পাওয়া যেত। এইবারে এখন কিন্তু চিনির দাম 20% কমেছে, 20% কম মানে 10 টাকার জায়গায় 20 10 কে 2 টাকা কমেছে, তো 2 টাকা কমলে কত হচ্ছে দাম? 8 টাকা কেজি হচ্ছে। তা 8 টাকায়
8 টাকা কেজি দরে 120 টাকায় ক কিলো চিনি পাওয়া যাবে? তো 8 15 120, তার মানে 15 কেজি চিনি পাওয়া যাবে, 15 কেজি। তাহলে আগে আগে পাওয়া যেত 12 কেজি, এখন সেই 120 টাকায় ক কেজি চিনি পাওয়া যাচ্ছে? 15 কেজি। তাহলে কত কেজির পার্থক্য হচ্ছে? দেখুন 15 থেকে 12 বাদ দিলে কিন্তু 3 কেজির পার্থক্য হচ্ছে। তাই এখানে বলছে দেখুন পার্থক্যটা 3 কেজি। 120 টাকায় বেশি পাওয়া যাচ্ছে কতটা? 3 কেজি। আগে 12 কেজি পাওয়া যেত, এখন কত কেজি পাওয়া যাচ্ছে? 15 কেজিতে 12-এর সঙ্গে 3 যোগ করলে তাই 15 হচ্ছে। তাহলে 3 কেজি বেশি চিনি পাওয়া যাচ্ছে এখন। অর্থাৎ সিদ্ধার্থটা এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে সহজ ট্রিক্সে এই অপশন থেকে অঙ্ক সমাধান করতে হয়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 62, এবার দেখবো আমরা 64 দাগের প্রশ্ন। 64 দাগে একটা প্রশ্ন আছে দেখুন, একটি ঘরের মেঝের পরিসীমা 18 মিটার, ওই ঘরের উচ্চতা 3 মিটার হয়, তাহলে ওই ঘরটি 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? তো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আপনারা ভালো করে বুঝবেন, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা কিন্তু 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। কিন্তু এখানে দেওয়া আছে পরিসীমা 18 মিটার, তা পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই পর্যন্ত কিন্তু পরিসীমা সূত্র। তাই আমরা এই পর্যন্তর মান 18 বসিয়ে দিলাম। ইন্টু উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা কিন্তু বলেছে 3। তাহলে যদি 3টা আমরা গুণ করি তাহলে 3 18 54 হবে। তাহলে এর সঠিক উত্তর হবে 54 বর্গমিটার ওই ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 65 টাকার। এই অঙ্কটি এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর চেয়ে 25% বেশি দক্ষতা সম্পন্ন, বি এর একা ওই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তো এই অঙ্কগুলো সহজে নিমেষে সমাধান করবো এইভাবে। 6 ইন্টু এই যে 25% বেশি ক্ষমতা সম্পন্ন এবং বির ওই কাজটা করতে কতদিন সময় বেশি লাগে? তা 25% বেশি মানে এ 100 করলে এ করে 125, তাই সেটা আমরা উল্টো করে লিখবো, 100টা উপরে দেবো আর 125টা নিচে দেবো। ব্যাস, এবার থেকে আমরা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 4 25 100 হয়, আর এখানে হয়েছে 5 25 125। তো এখানে হয়ে যাবে 24/5। তো এটা সমান সমান 4 পূর্ণ 4/5, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 66 দাগের এই প্রশ্নটিতে, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। 66 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি বর্গাকার উঠোনের বাইরের চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ রয়েছে, ওই পথটির ক্ষেত্রফল 196 বর্গমিটার হলে উঠোনের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তো বাইরের মানে উঠোনের বাইরের চারিদিকে উঠানের বাইরের চারিদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। তো এটা যদি উঠান হয় তাহলে একটা বর্গাকার উঠান। তো বর্গাকার উঠানের বাইরের চারিদিকে 4 মিটার প্রশস্ত রাস্তা আছে। তো এই উঠানের দৈর্ঘ্য যদি এক্স হয়, 4 মিটার প্রশস্ত, এদিকে 4 এদিকে 4 এদিকে 4 এদিকে 4 মিটার করে প্রশস্ত আছে, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কিন্তু, তো এখানে বাইরের রাস্তা সহ বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে এক্স যোগ 8, কারণ 4 মিটার প্রশস্ত, তার দুই সাইডে 4 দিনও 8 মিটার হয়, তাহলে এক্স প্লাস 8 কিন্তু উঠানের মানে উঠান সহ রাস্তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো উঠান সহ রাস্তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এক্স প্লাস 8 হয়, তাহলে উঠান সহ রাস্তার ক্ষেত্রফল, উঠান সহ কিন্তু রাস্তার ক্ষেত্রফল কত হবে? তো উঠান সহ রাস্তার ক্ষেত্রফল মানে যেহেতু এটা বর্গক্ষেত্র, তার বাহু স্কয়ার মানে কত? এক্স প্লাস 8 এর হোল স্কয়ার। আমরা কি করব? বিয়োগ করব। কি বিয়োগ করব? উঠানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো উঠানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি কি ধরেছি? এক্স ধরেছি। তাই আমি এক্স স্কয়ার বাদ দেবো, কারণ উঠানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এক্স ধরি, তা বর্গাকার উঠানের ক্ষেত্রফল হবে এক্স স্কয়ার। তাই আমি কিন্তু এই উঠান সহ রাস্তার যে ক্ষেত্রফল তার থেকে কিন্তু শুধু বর্গাকার উঠানের ক্ষেত্রফল বাদ দেবো। তো এইটা সমান সমান আমি কি লিখবো? তখন আমি কিন্তু শুধু রাস্তার ক্ষেত্রফল পাবো। তো রাস্তার ক্ষেত্রফল কত? 196। তো এটা সমান সমান লিখবো 196। তো এবার আমরা কি করব? এই এক্স প্লাস 8 এর হোল স্কয়ার, তো এটা সমান সমান কত হয় জানেন তো? এক্স স্কয়ার প্লাস 8 দিন 16x মানে 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 8 8 64। আর তার থেকে বিয়োগ করব কত? তার থেকে বিয়োগ করব এক্স স্কয়ার। তো এইটা সমান সমান এই 194 দেবো। তো এটা সমান সমান 194 দিলাম, এখানেই দিলাম। তো আমরা এই প্লাস এক্স স্কয়ার আর এই মাইনাস এক্স স্কয়ার কেটে দেবো। তো 16x প্লাস 64, তো এখানে 16x সমান সমান কি লিখবো? 16x সমান সমান এই যে 194 আছে, এইটা 194টা 194 দেবো। আর এই যে 64টা ওই সাইডে দিলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 64। তো এটাকে x সমান সমান কি লিখতে পারি? তো 194 থেকে 64 যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে 4 4 মিলে 0, আর 6 কত হলে 9, 3 হলে 9, তাহলে 130। 130 আর এই 16টা কিন্তু নিচে চলে যায়। তো 130কে 16 যদি আমরা ভাগ করি তাহলে x এর মান হয়ে যাবে 8.25। সিদ্ধার্থের সঠিক উত্তর। আমরা চলে যাবো 67 থেকে এই প্রশ্নে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার 20%। কারণ 5 টাকায় ক্ষতি হয় 1 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কত? 1/5 টাকা, আর 100 টাকায় ক্ষতি হয় কত? তো গুণ 100। তো 5কে 100 দিয়ে গুণ করলে হয়ে যায় 20%, তো 20% ক্ষতি। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 68 দাগের এই প্রশ্নে। দেখবো প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো, তুলে দেখবো কি আছে। তো 68 দাগের অঙ্ক আছে দেখুন, একজন লোক 18 কিমি পথ 4 ঘন্টায় স্রোতের অনুকূলে গিয়ে 12 ঘন্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসেন, স্রোতের গতিবেগ কত? তো এই অঙ্কটা খুবই সহজ, বিয়োগ করতে হবে। মানে এখানে 18 কিমি পথ 4 ঘন্টায় যায়, 4 ঘন্টায় যায় 18 কিমি,
1 ঘন্টায় যায় 18/4 কিমি পথ, 18/4। আর ফিরে আসার সময় কি হয়, 12 ঘন্টায় যায় 18 কিমি, 1 ঘন্টায় যায় 18/12। তো আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়, 12 লসাগু হয়। 12 লসাগু হলে কত হবে, 3 18 54, 54 বিয়োগ 18, তো বিয়োগ করলে কত হবে 36/12। তো এটাকে কাটলে হয়ে যাবে 3, তো এটা সমান সমান 3। 3 কি হয়, 3 কিমি পার ঘন্টা। এখন এই যে মানে স্রোতের অনুকূলের বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলের বেগ বাই 2 হয় কিন্তু স্রোতের গতিবেগ, তো এখানে বাই 2 করতে হবে। 3-এর থেকে 2 যদি আমি ভাগ করি তাহলে হয়ে যাবে 1.5 কিমি পার ঘন্টা, অর্থাৎ বিদ্যাঘাতের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। তো আমরা এবার 69-এর এই অঙ্কটি করবো। তো দেখুন এই অঙ্কটা কত সুন্দরভাবে সহজে নিমেষে সমাধান করছি। তো এই অঙ্কটার আগে পিছিয়ে কিছু আপনারা জানবেন কি, তো এই অঙ্কটা আমি কীভাবে সমাধান করবো, তো দেখুন এখানে আমরা এরকমভাবে এই জিনিসটা লিখতে পারি, এক্স সমান সমান এ রুট ওভার 5x, দু সাইডে আমি এক্স দিয়েছি। তো এখানে দেখুন এরপরে যদি আমরা এটাকে এরম করি এক্স স্কোয়ার মানে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এখানেও আমি √5x করে এটাকে বর্গ করতে পারি। তো আমরা সেইখানে এক্স স্কোয়ার সমান কত পাবো, এটা বর্গের জন্য রুটটা উঠে যাবে, তো আমরা এক্স স্কোয়ার সমান সমান পাবো কিন্তু 5x। তো এখান থেকে এক্স সমান সমান আমরা পাবো কিন্তু 5, কারণ এই যে এক্স এক্স গুণ এক্স এটা সমান সমান 5 গুণ এক্স, এই এক্সটা আর এক্সটা কেটে এক্স সমান সমান 5 হচ্ছে, তাই এক্স সমান সমান 5। তো এখানে কিন্তু দ্বিত্বভাবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো 70 থেকে একটা অঙ্ক আছে দেখুন, 4টি ঘন্টা 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12টায় বাজতে শুরু করলো, তারা কত সেকেন্ড পরে একসঙ্গে আবার বাজবে। তো 6, 8, 12, 18 লসই করবো, 6, 8, 12, 18। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 2 দিয়ে দিলে হয়ে যাবে 3 দিনও 6, 4 দিনও 8, 6 দিনও 12, 9 দিনও 18। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 দিয়ে দিলে এখানে 3টা 3 পড়ে থাকে, আর এখানে 2 দিনও 4 হয়, আর এখানে 3 দিনও 6 হয় 3 হয়, আর এটা হচ্ছে 9 হয়। তারপরে এটাকে যদি আমরা আবার 3 দিয়ে দিই, এটাকে যদি আমরা 3 দিয়ে দিই তাহলে 3 1 কে 3, 2টা 2 থাকবে, আর এটা 3 1 কে 3, 3 3 কে 9 হয়, 3 দিনও 6, 3 6 18, 18 দিনও 36, 36 দিনও 72। তো 72 সেকেন্ড পরে কিন্তু আবার বাজবে, তারা কত সেকেন্ড পরে একসঙ্গে বাজবে, তো 72 সেকেন্ড পরে, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 71 দাগের এই প্রশ্নে। তো 71 দাগের প্রশ্ন আছে এই সিরিজে প্রথমে 20টি পদের সমষ্টি কত। তো এইরকমভাবে যদি আমরা অঙ্কটা করি তাহলে এটা আমরা এরম করে লিখতে পারি। আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন, এই যে 1/5 গুণ 6 আছে না, তো আমরা এটাকে লিখতে পারি 1/5 বিয়োগ 1/6। তো এটাকে আমি এরকমভাবে লিখতে পারি 1/5 বিয়োগ 1/6। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে 1/5 × 6 আসবে, এখানে 5 আর 6 লসের করুন 30 হবে, 30 হলে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে 6 বিয়োগ 5 হবে, তার মানে 1/30 হবে। তো এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তারপরে এই যে যোগ আছে না, যোগটা যোগ দেবো, দিয়ে আমরা কি করব, এই যে 1-এর 6 আছে আমরা 1-এর 6টা দিয়ে দেবো এখানে, তো প্লাস 1-এর 6টা আবার দিয়ে দেবো, দিই মাইনাস 1-এর সাথে দেবো। সেমভাবে আবার দেখুন এটাতে এটা বিয়োগ করলে কিন্তু এটা চলে আসে। তো এরকম ডট ডট দিই, শেষে কী হবে, যেহেতু বলেছে 20টি সংখ্যা, তা 20 5 এদিকে আছে, তা 20 আর 5 25, শেষে কিন্তু 1/25 হবে। তো তখন আমরা কাটাকুটি করা যাবে, যেরকম মাইনাস 1-এর 6 প্লাস 1-এর 6 কেটে যাবে, তাই এদিকে প্রথমে থাকবে 1-এর 5 আর শেষে থাকবে 1-এর 25, আর এখানে হয়ে যাবে কিন্তু তার আগে হিসেবে 1-এর 24 প্লাস 1-এর 24 মাইনাস 1-এর 24 এরকম আসবে, সেগুলো সব কাটা যাবে, এক এক করে সব কাটা যাবে, গেলে শেষে 1/25 থাকে, আর এখানে থাকে কিন্তু 1/5, আর কিন্তু মাঝখানের চিহ্ন থাকবে মাইনাস। তো এখানে 1/5, তো এটা সমান সমান আমি লিখতে পারি এরকমভাবে 1/5 বিয়োগ 1/25। তো এটা লসাগু হয়ে যাবে কত, লসাগু কিন্তু হয়ে যাবে 25। তো 5 5 25 মানে 5 1 5 বিয়োগ 1 সমান সমান হয়ে যাবে কিন্তু 4/25। তো অঙ্কটা কত সুন্দরভাবে সহজে করা গেল না, 4/25, 4/25 মানে 4/25 মানে আপনার এর উত্তর হয়ে যাবে কিন্তু 16/25 অর্থাৎ হয়ে যাবে 0.16, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। দেখবো আমরা 73 দাগের এই প্রশ্নটি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 4টি 9, তো আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9 দেবো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পিঠে দুটো শূন্য, তো 9 করতে 9, 9 করতে 9, 1 আর কত হলে 9, 8 হলে 9, তো 9 98 99, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 73 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আশা করি বুঝতে পেরেছেন, এটা বিয়োগ হবে। আমরা চলে যাবো 74 দাগের এই প্রশ্নে, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী
মোট ভোটের 40% ভোট পেল, সে 1,500 ভোটে পরাজিত হলো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের কত সংখ্যা ভোট পেয়েছে? তো দেখুন, একজন পেয়েছে 40% ভোট, যেহেতু দুজন প্রার্থী, তো একজন পেয়েছে 40% ভোট, তার একজন পাবে কত? 60% ভোট, 60%। তো 60% থেকে 40% বিয়োগ করুন, তো কত হবে? 40% বিয়োগ করলে হয়ে যাবে কিন্তু 20%। তো এই 20% ভোটে কিন্তু, মানে 20% ভোটে কিন্তু জিতেছে। কে জিতেছে? ওই মানে যে কিন্তু বিজয় প্রার্থী, সে কিন্তু 20% ভোটে জিতেছে, আর পরাজিত প্রার্থী সে 20% ভোটে হেরেছে। তো এখানে পরাজিত প্রার্থীর হার ভোট দিয়েছে 15,000, তাহলে আমি এখানে বলতেই পারি 20%, 20% সমান 15,000। তা 20% সমান যদি 15,000 হয়, তাহলে 1% সমান কত? তো 15,000 বাই 20, 100% সমান কত? তা গুণ 100, তাহলে এখানে 5 20 100, 5 15 75,000। এখন বলেছে যে বিজয় প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে, তো বিজয় প্রার্থী পেয়েছে 60% ভোট, তো এখানে 60% ভোট মানে 60/100, এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য, তো সমান সমান এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 45,000। তো ডির দাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 75 দাগের প্রশ্ন দেখবো। 75 দাগের এই প্রশ্ন দেখবো, 9টি জিনিসের ক্রয় মূল্য 11টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, ক্ষতির শতকরা হার কত? তো 9টি জিনিসের ক্রয় মূল্য 11টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে এখানে আমি যদি 9টি জিনিসের ক্রয় মূল্য যদি 9 টাকা ধরি, একটা একটা জিনিসের ক্রয় মূল্য 1 টাকা করে হয়, তাহলে 11টা জিনিসের ক্রয় মূল্য কত হবে? 11 টাকা। তাহলে 11টা জিনিসের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের সমান হয়, অর্থাৎ 9টা জিনিসের সমান হয়, তাহলে এখানে লস মানে ক্ষতি হয় 2 টাকা। তা ক টাকায় 2 টাকা ক্ষতি হচ্ছে? তো 11 টাকায় ক্ষতি হয় 2 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? তো 2/11 টাকা। 100 টাকায় ক্ষতি হয় কত? তো এখানে গুণ 100 হয়ে যায়। তো 200/11, 200/11 মানে আপনার এখানে করতে হবে 11 1 11, 8 11 88, তো 18 15 2/11 এর সঠিক উত্তর। 200কে 11 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 18 15 2/11। 75 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ। আমরা চলে যাবো 76 দাগের এই প্রশ্নে। 2 বছরের বার্ষিক কত শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে 400 টাকা 441 টাকায় পৌঁছাবে? তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে এরকমভাবে পাবো, 400 ইন্টু 1 প্লাস, এখানে 2 বছরের বার্ষিক কত শতাংশ, তো মানে ওই সুদের হারটা আমরা আর ধরছি, তা 1 r/100, আর এই 2 বছর তো মাথায় টি অর্থাৎ মাথায় 2 হয়ে গেল, আর এখানে কিন্তু হবে 441। তো আমরা এই জায়গা থেকে এটা সহজেই বার করতে পারি, 1 প্লাস r/100 মাথায় 2, তো এটাকে যদি আমরা এরকম করি 441 ওপরে আর 100 নিচে, 400 নিচে, সমান লিখতে পারি 21/20 এর এই হোল স্কোয়ার। তো দুই সাইডের হোল স্কোয়ার উঠে গেল, উঠে গেলে এখানে কি থাকবে? এখানে থাকবে কিন্তু 100 প্লাস r/100, কারণ এটা আমি ক্যালকুলেশন করলাম, একেবারে যোগ ক্যালকুলেশন করলাম, সমান সমান এখানে হয়ে যাবে 21/20, এই 20 আর এই 100 কাটলে হয়ে যাবে 5, তো এখানে 5 21 105, তাহলে আর সমান সমান কত হবে? 105 থেকে বিয়োগ করব 100, এই 100টা ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আর সমান সমান 5 থাকে, তাহলে সঠিক উত্তর হিসেবে 5%, বিদ্যা হবে সঠিক উত্তর, আর এর মান হবে 5। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 77 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন, ABC এর মাসিক বেতনের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক বেতনের পরিমাণ এ এর থেকে 1200 টাকা বেশি হয়, তাহলে বি এর বেতনের পরিমাণ কত? তাই এদের বেতন আমি ধরছি 2x একজনের, একজন ধরছি 3x, একজন ধরছি 5x। এখন বলেছে দেখুন, সি এর মাসিক বেতন অর্থাৎ সি কত? 5x, তো 5xটা লিখলাম। সি এর মাসিক বেতন এ এর থেকে 1200 টাকা বেশি, তাহলে এর থেকে এ কত? এ আছে 2x, তো এর থেকে কত বেশি? 1200 টাকা বেশি, তাই 1200। তো এখানে 3x সমান সমান 1200, x সমান সমান হচ্ছে কত? 400, x সমান সমান 400, x সমান সমান যদি 400 হয়, তাহলে এর আয় কত? মাসে আয়, এর মাসে এখানে বলছে বি এর বার্ষিক বেতন কত, তো x সমান সমান যদি 400 হয়, তা বি এর বার্ষিক বেতন হবে এখানে 3 4 1200, মানে 3x ধরেছি বি এর বা মাসিক বেতন, তাহলে সেই ক্ষেত্রে মাসিক বেতনটা হবে 3 গুণ 400, তাহলে হয়ে যাবে 1200, 3 গুণ 400, x এর মান 400, তাই 3 গুণ 400 সমান সমান 1200 হবে মাসিক বেতন। তাহলে বছরের বেতন কত হবে? একে 12 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে হয়ে যাবে 144, তার পিছনে দুটো শূন্য, অর্থাৎ 14,400। তো দেখুন, এই যে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব 78 দাগের এই প্রশ্নটি। একটি ট্রেন 120 কিমি/ঘন্টা গতিবেগে 15 সেকেন্ডে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা খুবই সোজা। এই 120 মিটারকে আপনি কি করবেন?
120কে মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নেবেন। মানে মিটার পার সেকেন্ডে প্রকাশ করলে কিন্তু কী হবে, 5/18 দিয়ে গুণ করবেন। তো এখানে 5/18 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাবে কিন্তু 20, 6 20 120 আর 3 6 18 3। তো এখানে হয়ে যাবে 5 20 100, 100/3। তো এই 100/3 সমান সমান, এটা এস এর মান হলো d/t। ডি কত, ডির মান কিন্তু দেওয়া নেই, মানে ট্রেনের দৈর্ঘ্য কত বার করতে হবে, তো ডির মানটা আমি বার করব। টির মান কত, টির মান 15। এইটা কিন্তু এস সমান সমান d/t। এই ট্রেন সংক্রান্ত যে কোনো অঙ্ক করতে গেলে এস এস সমান সমান d/t এই সূত্র ধরে করতে হয়। এস সমান সমান d/t এই সূত্র ধরে ট্রেন সংক্রান্ত সব অঙ্ক করতে হয়। আমি কিন্তু এই ট্রেন সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে কিন্তু একটা সূত্রের সাহায্যে সব অঙ্কের সমাধান করা আছে। 20 মিনিটের ওই ভিডিওটা দেখলে ট্রেন সংক্রান্ত যাবতীয় অঙ্ক আপনার সহজে সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে এবার এস এর মানটা এই দিলাম, ডির মানটা আমাদের বার করতে হবে, ডির মান এটা। তো আমি যদি 3 আর 15 কাটি, তার 3 5 15 যাবে। তো ডির মান কত হবে, 5 100 500, অর্থাৎ সিদ্ধাগের সঠিক উত্তর। 500 মিটার কিন্তু এই ট্রেনটির দৈর্ঘ্য। তো আজকে আমরা কিন্তু এই নতুন বছরে জানুয়ারি মাসের অ্যাসিভার্স থেকে কিন্তু ফুডেসের প্র্যাকটিস সেটটা কমপ্লিট করলাম। তো আজকের 78 দাগ পর্যন্ত অঙ্ক করলাম, পরের অঙ্কগুলো পরের ভিডিওয়।